বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। অপপ্রচার করছে আমাদের সংসারের টানাটানি আছে, তার মধ্যেই এই বাজেট এবং শুধু বাজেটে নেই, কিন্তু 11 লক্ষ মানুষের আবাসের যে কথা থেকে বলছিল সেটাও দেওয়া হবে যদি কেন্দ্র সরকার টাকা না দেয়। 1 মে থেকে তারাই দিতে। দেখছিলাম 100 দিনের কাজের জন্য হেভি অংশের একটা টাকাও দেওয়া হচ্ছে, কিন্তু সংবিধানের 131 নম্বর ধারাকে সামনে রেখে অল্প কিছু টাকা দিয়েও স্টেট কিন্তু কোর্টের দ্বারস্থ হচ্ছে না, আইনের সহযোগিতা নিচ্ছে না, কিন্তু হেভি অংশের একটা টাকাকে 100 দিনের যে প্রায় 21 লক্ষ মানুষ কাজ করেছে তাদের জন্য দিচ্ছে। কেন কোর্টে যাচ্ছে না, এখানে প্রশ্ন থেকে যাচ্ছে। তো যেভাবে দুর্নীতি হচ্ছে, 14.5 লক্ষ জব কার্ড যারা বানিয়েছে ফেক জব কার্ড, তারা জড়িয়ে পড়বে। তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার রাজ্যের কোষাগার থেকে 100 দিনে যারা কাজ করে টাকা পাচ্ছে না তাদের মিটাচ্ছে, কিন্তু যেটা কেন্দ্রীয় কোষাগার থেকে দেওয়া দরকার ছিল তার পরিবর্তে রাজ্যের কোষাগার থেকে দিতে হচ্ছে। আর অল্প কিছু টাকা দিয়ে কিন্তু তারা আইনে দ্বারস্থ হচ্ছে না। এক কথায় যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস করেছে, তার নেতারা করেছে, সেগুলো বাঁচানোর জন্য আমাদের কোষাগারের টাকা দিতে হচ্ছে। দিনের পর দিন ঋণের পরিমাণ বেড়ে যাচ্ছে, সেদিকে কোনো সদর্থক নাই। একটা সরকার তৃতীয়বারের মতো চলছে, থার্ড টার্ম চলছে, এখনো যদি বলে অর্থনৈতিক দুরবস্থা আছে, এখনো অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে পারছে না, আমার মনে হয় এই সরকারের দায়িত্বভার গ্রহণ করার অনুচ্ছেদের পদত্যাগ করা দরকার। প্রথমবারের জন্য হলে ঠিক ছিল, দ্বিতীয়বারে হলে রিকভারি করার দরকার, তৃতীয়বারে রাজ্যকে রাজস্ব বেশি দেওয়া দরকার। তার পরিবর্তে কি দেখছি, প্রতি বছরই রাজ্য ঋণ নিচ্ছে। 2023-24 অর্থবর্ষে প্রায় 61,700 কোটি টাকা ঋণ নিয়েছে। আর এই 2011 থেকে 2024 এর মধ্যে প্রায় 4.5 লক্ষ কোটি টাকা ঋণ নিচ্ছে। ঋণটা নিয়ে শুধু সরকার কি করছে, রাজ্যবাসীর উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। আজকের ডেটে একজন রাজ্যবাসীর মাথা পিছু প্রায় 62,560 টাকা মতো ঋণ চাপছে। এই ঋণের দায়ভার তো রাজ্য সরকারকেও নিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, শুধুমাত্র এই আনপ্রোডাক্টিভ কিছু প্রকল্প ঘোষণা করে দিয়ে ভোট নেওয়ার জন্য যে উন্নয়নের বুলি আওড়াচ্ছেন, কিন্তু প্রকৃত অর্থে দীর্ঘমেয়াদী বা পরিকাঠামোগত বা স্থায়ী সম্পত্তি তৈরি হোক, সেই ধরনের কোন দিকে কোন সরকারের সদর্থক ভূমিকা দেখতে পেলাম না। ইতিমধ্যে বিরোধী দলনেতা তিনি বলছেন যে গোটাটা ভোটবন্দি একটা বাজেট। আপনি কি তাই বিশ্বাস করছেন? শুধু বিরোধী দলনেতা নয়, রাজ্যের যারা সচেতন মানুষ, রাজ্যের যারা ভবিষ্যতের কথা ভাবে, তারা অবশ্যই এই বাজেটটা নিয়ে বলবেন। এই বাজেটে কোনো স্থায়ী সম্পত্তি তৈরির ক্ষেত্রে, পরিকাঠামোগত মান দিক থেকে, স্বাস্থ্যের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যেভাবে হওয়াটা দরকার ছিল সেটা হয়নি। কি দেখলাম, বেশ কিছু প্রকল্পের ঘোষণা করলো, কোনো প্রকল্পের আর্থিক যে অনুদান দিত তার ইনক্রিজের কথা বললো, 5 লক্ষ সরকারি চাকরির শূন্যপদের কথা বললো, কিন্তু নিয়োগের ক্ষেত্রে এটা কন্ট্রাকচুয়াল হবে কি ফুল টাইমার হবে সেটা দেখতে পেলাম না। অবশ্যই 2 লক্ষ মৎস্য চাষীকে 2 মাসের জন্য 5,000 টাকা করে অনুদান দেবে বললেন, কিন্তু কিসের বেসিসে দেওয়া হবে বা তাদের মানদণ্ড কি সেটা নির্ধারণ করা করবে, সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ দেখেছি বিভিন্ন প্রকল্পে কিভাবে শাসক তারা এর থেকে উপকৃত হয়, শাসক কিভাবে ফ্যাসিলিটি নেয়, প্রকৃত যারা বেনিফিশিয়ারি তারা পায় না। এই ধরনের যে কটা দেখলাম শুধুমাত্র ভোটমুখী, ভোট নেওয়ার জন্য এ ধরনের বিভিন্ন স্কিমের মধ্যে যাতে তাদের ইনক্লুড করা যায়, ভোট না দিলে স্কিম থেকে তাদেরকে বের করে দেওয়া হবে, এই লক্ষ্য রেখে স্কিমগুলো বানিয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের 1000 টাকা বাড়িয়েছে, কিন্তু এই সিভিক ভলেন্টিয়াররা কোনো অংশে একজন কনস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ করছে না, তাদের সমকাজে সমবেতনের কথা বললো না। পার্শ্ব শিক্ষক যারা আছেন তাদের নিয়ে কোনো চর্চা হলো না। বিভিন্ন বিষয় দেখছি, শুধুমাত্র ভোটকে সামনে রেখে এগুলো করছে। এগুলো প্রোডাক্টিভ সেই অর্থে নয়, আনপ্রোডাক্টিভ বেশি অবশ্যই। তবে জাতীয় সঙ্গীতকে উপেক্ষা করে নয়, বিভিন্ন রাজ্য সঙ্গীত আছে, আমাদের রাজ্য সঙ্গীত হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমাদের মতামত আমরা রেখেছিলাম। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হলো, যখন একদিকে শাসক দলের বিধায়করা রাজ্য সঙ্গীত, তখন সে সময় দেখা গেল বিজেপির বিধায়করা তাতে অংশ না নিয়ে পাল্টা জাতীয় সঙ্গীতের কথা। দেখুন, জাতীয় সঙ্গীত তো সূচনা লগ্নি হয়েছিল, সেখানে তো আমরা উপস্থিত ছিলাম। তারপরে বিজেপির পক্ষ থেকে
বেশি স্লোগানই হচ্ছিল, তার মধ্যে তখনও বুঝতে পারছিলাম না। তারপরে স্লোগানই শেষ হওয়ার একদম শেষ মুহূর্তে দেখলাম জাতীয় আমাদের রাজ্য সঙ্গীত পরিবেশন হচ্ছিল। নিশ্চিতভাবে স্পিকার স্যার আমার মনে হয় ওই সময়টা একটু নির্দিষ্ট করে দেওয়া দরকার ছিল, যে এই সময় স্লোগানিং না দিয়ে সঙ্গীত পরিবেশন হচ্ছে এই বিষয়ে কিছু বলার এটা ছিল হয়তো, কিন্তু স্পিকার স্যার কেন চুপ ছিলেন তাও বুঝতে পারছি না আমি। শাহজাহানকে খুঁজে পাওয়া যায় না, তাকে গ্রেপ্তার করা যায় না, কিন্তু আন্দোলনকারীদের 116 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এবং কয়েকজন গ্রেপ্তারও করা হয়েছে। আন্দোলনকারীরা তেমনই দাবি করছে। দেখুন, শাহজাহান শেখটা কে? তৃণমূলে একটা স্ট্রাইকার। ভোট লুটের ক্ষেত্রে এই শাহজাহান শেখ, শওকত মোল্লা, আরাবুলদের মতো যারা আছেন, শঙ্করাড্যের মতো যারা আছেন, অনুব্রতর মতো যারা আছেন, এদেরকে কাজে লাগা। স্বাভাবিকভাবে রাজ্য সরকার চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে এদেরকে কিভাবে আড়াল করে রাখা যায়। সেই জন্য শাহজাহান শেখকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই শাহজাহান শেখেদের অত্যাচারের কারণে, শিবু হাজরাদের অত্যাচারের কারণে যারা মুখ খোলে, যারা প্রতিবাদ করে, তাদের নামে মিথ্যা কেস দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা হয়। আমার ক্ষেত্রে হয়েছে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রে হচ্ছে, এখন সাধারণ মানুষের ক্ষেত্রে করছে। কিন্তু সরকার এই যে মিথ্যা কেস দিয়ে ধরপাকড় করে, এই যে আন্দোলন সংগঠিত হচ্ছে, ন্যায় প্রতিষ্ঠার লড়াই যে মানুষ এগিয়ে আসছে, এটাকে আটকে রাখতে পারবে না। একটা দিন পরেই তো আবার আমাদের নোটিফিকেশন আসবে লোকসভা নির্বাচনের জন্য। দেব মহাশয় কেন এটা করছেন, এটা কি আছেন, সেটা তিনারাই বলতে পারবেন কতটা কি গুরুত্বপূর্ণ আছে। তবে আর 2 দিন সম্ভবত অ্যাসেম্বলি চলছে, তো এখন কিছু ফুটেজ নেওয়ার জন্য ওটা হতে পারে, বা তিনি একজন এমপি হিসাবে যার যে পারফরমেন্স করার দরকার ছিল সেটা ব্যর্থ হয়েছে, ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হয়তো এখন এই ইস্তফা দিয়ে দেবো বা এটা শেষ দিনের নাটক করছে।